সেই দিনটা এখনও আমার মনে গাঁথা। 2025 সালের এপ্রিলের মাঝামাঝি, দুপুর গড়িয়ে বিকেল হতেই দক্ষিণ কলকাতার গলির ভেতরকার আমাদের পাড়ায় কেমন একটা অস্বাভাবিক শোরগোল শুরু হয়। আমি তখন ছাদে ছিলাম, হাতে মোবাইল, একটা নতুন থ্রিলার পড়ছিলাম। হঠাৎই নিচে দৌড়ি চিৎকার। আমি তাকাতেই দেখি ক্লাবের পিয়ন দিনেশ ছুটে যাচ্ছে, সঙ্গে 3-4 জন যুবক। আমি দৌড়ে নিচে নেমে এলাম, সঙ্গে চঞ্চু। আর ঠিক তখনই আমার মাথায় একটাই নাম ভেসে উঠল, বধিদাকে খবর দে। নমস্কার, আপনি শুনছেন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম। আজ আপনাদের জন্য থাকছে আমাদের এক নতুন গোয়েন্দা চরিত্র, দীপক চন্দ্রের কলমে গোয়েন্দা বোধিসত্ত্ব। দীপক চন্দ্র একজন বাংলা গল্পকার ও গোয়েন্দা সাহিত্যপ্রেমী। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় সাম্মানিক স্নাতক এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে অ্যাডভান্স ডিপ্লোমাধারী দীপকবাবু কর্মজীবনে একজন সরকারি স্কুল শিক্ষক। সংস্কৃতি ও সঙ্গীত চর্চায় তার গভীর অনুরাগ রয়েছে। তিনি তবলা বাজাতে ভীষণভাবে পারদর্শী এবং সমবেত সঙ্গীতে সক্রিয়। তার সৃষ্টি ডিটেকটিভ বোধিসত্ত্ব সিরিজ পাঠকদের মন জয় করেছে এবং বাংলা সাহিত্যে এক নতুন মাত্রা এনেছে। আজ আপনি শুনবেন দীপক চন্দ্রের কলমে গোয়েন্দা বোধিসত্ত্বের মৃত্যুর দিনলিপি। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি লিও, বোধিসত্ত্বের চরিত্রে অরূপ। তাহলে আসুন শুনে নিই আজকের আমাদের এক নতুন গোয়েন্দা চরিত্র, ডিটেকটিভ বোধিসত্ত্বের মৃত্যুর দিনলিপি। আমাদের পাড়া সাউথ লেক কলোনি বেশ শান্ত, এক পেশে ধরনের গলি। এখানে ঘটনা শব্দটার অস্তিত্ব ছিল না এতদিন, কিন্তু ওই দিন সব যেন এক মুহূর্তে বদলে গেল। আমরা দৌড়ে যাই উল্টো রোডের 3তলা বাড়িটার ছাদে। বাড়ির নাম অর্ঘ্যনিবাস। ছাদে একজন বৃদ্ধা পড়ে আছেন, মাথা থেকে রক্ত গড়িয়ে সিমেন্টে ছোপ ছোপ হয়ে জমে গেছে। তার শরীর একেবারে নিস্তেজ, পায়ের কাছে একটা ছেঁড়া কাগজ উঠছে হাওয়ায়। ওকে চিনলাম, রাখালপদি বড়ুয়ার বিধবা স্ত্রী, বয়স 70-এর বেশি। নাম ছিল রত্নাবতী দেবী। তিনি সাধারণত কারোর সঙ্গে কথা বলতেন না, নিচতলার ফ্ল্যাটে একাই থাকতেন। হঠাৎ চঞ্চু একটা কৌটো কুড়িয়ে পেল বৃদ্ধার শরীরের পাশেই। ভাঙা চশমার নিচে লেগেছিল সেটা, আর ঠিক পাশেই পড়ে থাকা একটা লাল কাপড়ে মোড়া পুরনো ডায়েরি। ডায়েরিটা খুলতেই আমি রীতিমতো থমকে গেলাম। প্রথম পাতায় কালি দিয়ে লেখা, এই ডায়েরিতে লেখা প্রতিটা মৃত্যু ঘটবে ঠিক এইভাবে, তারিখ পাল্টাবে না, নামও পাল্টাবে না। যদি কেউ থামাতে চাও সে নিজেই প্রথমে মরবে। তারপরের পাতায় লেখা ছিল, আমার মোবাইলে সময়টা দেখলাম 4:42 বাজে, আর ঘটনাস্থলে রক্ত শুকাতে শুরু করেছে। আমার কাঁপা কাঁপা হাতে মোবাইল বের করে আমি প্রথম একটা নাম ডায়াল করলাম। রিং হচ্ছিল। তারপর একটা শান্ত স্থির কণ্ঠস্বর শুনলাম, আমি শুধু বললাম, বধিরা, তুমি নিজে না এলে বিশ্বাস করবে না, একটা খুন হয়েছে, আর সেটা ভবিষ্যৎবাণী করা ছিল একটা ডায়েরিতে, যেটা আমরা এখন হাতে ধরে আছি। বধিদা 1 ঘন্টার মধ্যেই চলে এলেন। তবে তিনি যে এসেছেন তা যেন আমরা বুঝতেই পারিনি প্রথমে। সাদা পাঞ্জাবি ধুতি পরা, চোখে পাতলা ফ্রেমের চশমা, একটা তুলসীমালা গলায় পাড়ার মন্দিরের দিক থেকে হেঁটে এসে আমাদের কাছে দাঁড়ালেন। আমি হতভম্ব, বললাম,
তুমি তো সোজা ওলা করে ঢুকে পড়বে ভাবছিলাম। সে হেসে বলল, খুন যেভাবেই হোক, চারপাশটা আগে বোঝা দরকার। ঘটনার বাইরে থেকেও অনেক কিছু দেখা যায় পিয়াল। ছাদে তখন পুলিশ এসে গেছে। রত্নাবতী দেবীর দেহ নামানো হয়েছে, তবে জিজ্ঞাসাবাদ চলছে। ডায়েরিটা এখন আমাদের হাতে নয়, পুলিশের হেফাজতে। কিন্তু যেটুকু আমরা পড়েছিলাম সেটা বধিদাকে বললাম। বধিদা হালকা ভ্রু কুঁচকে বলল, একটা ডায়েরি যদি ভবিষ্যতের মৃত্যুর কথা বলে তবে দুটো প্রশ্ন ওঠে। এক, লেখাটা যদি আসল হয় তবে লেখক জানতো কিভাবে? দুই, যদি ভুয়ো হয় তবে রত্নাবতীর মৃত্যু ঠিকমতো কিভাবে মিলল? চঞ্চু বলল, মানে কোনো কাল্পনিক গল্পই হঠাৎ সত্যি হয়ে গেল। এটাই তো রহস্য। আমরা ওদের ফ্ল্যাটে ঢুকলাম, অর্থাৎ অর্ঘ্যনিবাস। রত্নাবতী দেবীর ঘর যেন একটা পুরনো দিনের সময় থেমে আছে, চুপচাপ, নিঃসঙ্গ। বৃষ্টিতে ভেজা কাঠের আলমারি, দেয়ালে পুরানো ক্যালেন্ডার, একটা ঘড়ি থেমে গেছে 4:37। ঘরের জানলা খোলা, পাশে একটা টেবিলে রাখা ছিল একটা অদ্ভুত কাঠের বাক্স। বধিদা সেটা তুলে নিয়ে বলল, এটা ওল্ড স্কুল লকার টাইপ বাক্স, কম্বিনেশন লাগবে। চঞ্চু বলল, বুঝিস, ট্রেজার চেস্ট টাইপ কিছু একটা। আমি বললাম, পাগল হোস না, এটা তো খোলার মতো নয়। বধিদা জিজ্ঞেস করল, ডায়েরির পাতাগুলো তুমি মনে করতে পারছো পিয়াল? তখনই বধিদা বলল, চল আমরা ডায়েরির দ্বিতীয় পাতার কথা ভাবি। আমরা তখনই পুলিশের এক কনস্টেবলের সঙ্গে কথা বলে এক ঝলক দেখি ডায়েরির দ্বিতীয় পাতায়। চঞ্চু নিজের স্মৃতিতে গেঁথে রাখল লাইনগুলো। 24শে এপ্রিল 2025, নাম সৌভিক পাল, মৃত্যুস্থান শ্মশান সংলগ্ন গলির মুখে, সময় রাত 11:55। কারণ হঠাৎ হার্ট অ্যাটাক, তবে অস্বাভাবিক পরিস্থিতিতে। পড়েই আমি বললাম, সৌভিক পাল তো পাড়ার ইলেকট্রিক মিস্ত্রি, রাত 12টা এসে ওই গলিতে কি করবে? চঞ্চু বলল, হ্যাঁ, লোকটা বেশ কড়া টাইপের, কখনো ওভাবে রাত করে না। বধিদা তখন একদম চুপচাপ। হঠাৎ বলল, আমাদের হাতে মাত্র 2 দিন। ডায়েরিটা যদি ভুল বলে তাহলে ভুল প্রমাণ করতে হবে, আর যদি ঠিক বলে তবে একটি মানুষ বাঁচাতে হবে। সেদিন সন্ধ্যায় আমরা 3 জন, মানে আমি, চঞ্চু আর বধিদা, সোজা হাজির হলাম সৌভিক পালের দোকানে। পাল ইলেকট্রিক সার্ভিস এই নামে ছোট্ট দোকানটা চলে গলির এক কোণে। বাইরে লোহার শাটার অর্ধেক নামানো, ভিতরে আলো জ্বলছে। সৌভিক আমাদের দেখে একটু চমকে উঠল। বধিদা শান্তভাবে বলল, আপনার সঙ্গে দুটো কথা ছিল। আমরা কিন্তু পুলিশ না। একজন মহিলা মারা গেছেন, সেটা তো শুনেছেন নিশ্চয়। সৌভিক বলল, শুনেছি, খুব খারাপ ঘটনা। তবে আমি তো বলি, বয়স হলে এমনটাই হয়ে থাকে। বধিদা তখন সরাসরি জিজ্ঞেস করল, আপনি 24 তারিখ রাতে কোথায় থাকবেন? সৌভিক হকচকিয়ে গেল, তারপর বলল, মানে আগাম যেটা চলছে নাকি? চঞ্চু ফোঁস করে হেসে বলল, না না, মানে ভবিষ্যতের তারিখে আপনি মরে যাবেন কিনা তাই আর কি। আমি কনুই দিয়ে ওকে ঠেলে থামালাম। বধিদা গম্ভীর মুখে বলল, আমরা শুধু সাবধান করতে চাই, কিছু একটা ঘটতে পারে। আপনি এমন কিছু জানেন যা এই ঘটনার সঙ্গে জড়িত। সৌভিক এবার ঘাড় নেড়ে কিছু না বলেই দোকানের ভেতরে ঢুকে গেল। দরজা খুলেই আবার পেছন ফিরে বলল, আজকের পর থেকে আমি দোকান আগেভাগে বন্ধ করব, আর রাতে ওই গলির ধারে কাছেও যাব না। কিন্তু আপনারা সাবধানে থাকবেন। এই ডায়েরির ব্যাপারটা
যতটা সহজ ভাবছেন ততটা নয়। বলে দরজাটা টেনে দিল। রাত 8টা। আমরা হাঁটতে হাঁটতে ফিরছিলাম। চঞ্চু বলল, ও তো কেমন যেন আগে ভাগে ভয় পেয়ে গেল না? হয়তো ডায়েরির কথা সে আগেই জানতো। বধিদা থামল। একটা মোড়ের ধারে দাঁড়িয়ে থাকা ইলেকট্রিক খুঁটির গায়ে হাত রেখে বলল, তোমরা জানো অর্ঘনিবাস বাড়ির ছাদ থেকে রত্নাবতী দেবী ঠিক কোন কোনায় পড়েছিলেন? আমি মনে করে বললাম, ডান দিকের কর্নারে সিঁড়ি দিয়ে উঠে এলেই বাঁ দিকে ওনার পড়ে থাকা দেহটা দেখা গিয়েছিল। একটা মানুষ হঠাৎ পিছনে পড়ে গেলে সে যদি একা হয় তাহলে মাথায় আঘাত লাগার সুযোগ থাকে, কিন্তু যদি তাকে কেউ পিছন থেকে ধাক্কা দেয় তাহলে সে ঠিক কোন দিকে গিয়ে পড়ে। আর ডায়েরির পাতায় লেখা ছিল দুর্ঘটনা নয়। তখন প্রশ্ন আসে, কারা ওখানে ছিল? চঞ্চু বলল, পাড়া তো ছোট, কেউ দেখেনি? দেখেছে, কিন্তু মুখ বন্ধ করেছে। ঠিক সেই সময় ফোন এলো সৌভিক পাল নিখোঁজ। তার স্ত্রী সন্ধে 6টা থেকে দোকানে ফোন করেও পাচ্ছেন না। ঘরে ফিরে দেখেছেন তার মোবাইল চার্জে বসানো, দোকানের চাবিও রাখা, কিন্তু সৌভিক নেই। বধিদা শুধু একবার বলল, ডায়েরির পাতাটা কাল ছিল ভবিষ্যৎ, এখন সেটা অতীত হয়ে গেল। তবে এটা সত্যি হার্ট অ্যাটাক হবে না কারো পরিকল্পনা তা তো এখনই বলা যাচ্ছে না। সকালে আমি ঘুম থেকে উঠেই দেখি দরজার নিচ দিয়ে গোঁজা একটা খাম খুলে দেখি একটা ছোট্ট চিরকুট, হাতের লেখা কাপা কাপা। আমি জানি আমি পরের জন, আমার নাম আছে ওই ডায়েরির পাতায়। আমি মরতে চাই না, আমাকে রক্ষা করুন। সিদ্ধার্থ ঘোষ, 33B, গলিফাড়ি রোড। আমি আর চঞ্চু ছুটলাম ওই ঠিকানায়। 3 তলায় একটা পুরানো বাড়ি। সিঁড়ি বেয়ে উঠে গেলাম। সিদ্ধার্থ ঘোষ চেহারায় সাধারণ, চোখে চশমা, ধরা ধরা দাঁড়ি, একটু ঘেমে আছে। আমাদের দেখে সে দরজা বন্ধ করে নিয়ে বলল, ডায়েরিটার 3য় পাতায় আমার নাম। মৃত্যুর সময় লেখা আছে 25শে এপ্রিল, রাত 2:45। মৃত্যুস্থান শ্মশানের পিছনের দিকের গলি। কারণ মাথায় আঘাত। আমি তো ওখানে যাইও না। আপনি ডায়েরি দেখলেন কোথায়? সিদ্ধার্থ বলল, আমি ওই ওসির ভাই, আমার দাদার হাতে ডায়েরিটা আছে। তিনি একবার দেখিয়েছিলেন রাতে। আমি পাতাগুলো পড়তে পড়তে হঠাৎ নিজের নামটা দেখতে পাই। তারপর থেকে আমার তো ঘুমই উড়ে গেছে। বধিদা তখন আমাদের সঙ্গে যোগ দেয়নি। আমরা সিদ্ধার্থকে নিয়ে সোজা গেলাম থানায়। ওসি সোমনাথ ঘোষ দারুণ যুক্তিবাদী মানুষ। আমাদের দেখে প্রথমে বিরক্ত, তারপর বলল, তোমরা আবার এসেছো? ওই ডায়েরি নিয়ে লোকজন এখন চ্যানেল খুলবে দেখি। ওহ, যত সব ঝামেলা। বধিদা ঠিক তখনই ঢুকে পড়ল। মাথায় একটা পাটির টুপি, চোখে গাঢ় ফ্রেমের চশমা, হাতে খবরের কাগজ। বসে বলল, আপনি চাইলে ডায়েরি না খুললেও চলবে, কিন্তু আপনি কি নিশ্চিত এই পাতাগুলো আগে কেউ বাইরে দেখেনি? ওসি বলল, কালকের ঘটনার পর আমার বিশ্বাস নেই যে এগুলো নিচক কাকতায়, কিন্তু এটাও বুঝতে পারছি কেউ এই ডায়েরি জিনিসটাকে হাতিয়ার বানিয়ে কিছু করছে, আর সে আমাদের থেকে দূর এগিয়ে। তাহলে মৃত্যুর আগে আগে নির্ভুলভাবে মানুষের নাম ঠিক কিভাবে নিচ্ছে? এটা অলৌকিক না, বরং কেউ চাইছে আপনি এই কেসগুলোকে অলৌকিক ভাবুন, যাতে আসল খুনির সন্ধানটা ফসকে যায়। সন্ধ্যায় আমরা শ্মশান গলির দিকে গেলাম। এমন একটা রাস্তা যেখানে দিনের আলোতেই কেমন একটা ঘেমে থাকা মৃত গন্ধ ছড়ানো থাকে। পাশেই কিছু ঝোপ, ভাঙা পাঁচিল আর একটা পুরানো শ্মশান ঘর, যেটা এখন ব্যবহার হয় না। চঞ্চু ফিসফিস করে বলল, তুই খেয়াল করছিস
ডায়েরির প্রতিটা মৃত্যু ঘটছে এমন জায়গায় যেগুলো অন্তরালে, মানে ছাদ, শ্মশান, গলি, যেখানে কেউ সহজে চোখে পড়ে না। আমি বললাম, মানে কেউ পরিস্থিতি তৈরি করছে? হয়তো আরো খারাপ কিছু। সিদ্ধার্থকে নিরাপদে রাখতে হবে আজ রাতটা, আর আমি চাই কেউ একজন ওই গলির ধারে নজর রাখুক। যে মুখ চেনা নয় তাকে ওই ঝোপের পেছনে রাখা যায়। তুমি কি করতে চলেছ একটু বলবে? আমি অপেক্ষা করব ডায়েরির লেখা সত্যতা আর মানুষের ভয়, এই দুয়ের সংঘর্ষ দেখার জন্য। ঠিক রাত 2:45 একটা কালো ছায়ামূর্তি আস্তে আস্তে ঢুকছে শ্মশান গলিতে। আর তখনই ঝোপের পাশ থেকে লাফিয়ে পড়ল একটা ছায়া। ধস্তাধস্তি, হাতাহাতি, একটা মোটা লাঠি পড়ে গেল। চিৎকার করে উঠল একটা লোক। আমি 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 মারতে যাইনি স্যার, ওই ওই চেয়েছিল আমি ওকে ভয় দেখাই। আমরা ছুটে গিয়ে দেখি লোকটার নাম হরিনাথ মণ্ডল, একটা লোকাল ক্লাবে নাটক করে। আর সে বলছে, আমাকে আমাকে টাকাও দেওয়া হয়েছে, বলা হয়েছে ঠিক ওই সময় ওই গলিতে গিয়ে শুধু দাঁড়াতে, কেউ কেউ সে ছবি তুলবে, ব্যাস। আর আমি কিছু জানি না স্যার, আর কিছু জানি না স্যার। সকালের আলো ছুতেই আমরা তিনজন একটা টালির চালার চায়ের দোকানে বসে চা খাচ্ছি। চায়ের পেয়ালার ধোঁয়ার আড়াল দিয়ে বধিদার চোখ ছিল একদম সোজা সামনে, যেন সে কিছু দেখছে অথচ কিছু না দেখার ভান করছে। আমি জিজ্ঞেস করলাম, কাল রাতে তো লোকটাকে ধরে ফেললাম, শুধুই ভয় দেখানো ছিল, মারার উদ্দেশ্য তো ছিল না। তবে তাহলে মাথায় আঘাত লেগে মৃত্যু, এই ভবিষ্যৎবাণীটা লেখা হলো কেন? বধিদা চুপচাপ চায়ের শেষ চুমুকটা দিল, তারপর বলল, সিদ্ধার্থ যদি কাল রাতে পালিয়ে এসে আমাদের না জানাতো, তবে সে ওই গলিতেই থাকতো একা। আর সেই ছায়া মূর্তি তখন একটা আঘাত করত। তখন তো আমরা সবাই বলতাম ডায়েরির ভবিষ্যৎবাণী ঠিক, কিন্তু এখন আমরা জানি ভবিষ্যৎটা কাউকে দিয়ে তৈরি করানো হচ্ছিল। চঞ্চু একদম সামনে ঝুঁকে বলল, মানে কেউ জানে ডায়েরিতে কার নাম আছে, আর সেই অনুযায়ী মৃত্যুর নাটক সাজিয়ে ফেলে। বধিদা মাথা নাড়ল না, শুধু বলল, আমার অনুমান ডায়েরির পাতাগুলো সবার কাছে অজানা নয়, বরং কিছু মানুষের কাছে তার প্রতিটা লাইন যেন একটা পরিকল্পনার ব্লুপ্রিন্ট। প্রশ্ন হচ্ছে, কে সেই মানুষ আর তার উদ্দেশ্য কি? আমরা তখন আবার থানায় গেলাম। সেখানেই ওসি ডায়েরির 4র্থ পাতা খুলে আমাদের সামনে ধরলেন। 26শে এপ্রিল, সকাল 9:05, নাম সুজাতা মৈত্র, স্থান ঘরের বাথরুম, কারণ মাথা ঘুরে পড়ে গিয়ে মাথায় আঘাত, রক্তক্ষরণে মৃত্যু। সোজা কথা, আরও একটা মৃত্যু, আরও একবার দুর্ঘটনা। সুজাতা মৈত্রকে? সাউথ লেক কলোনির বাসিন্দা, একা থাকে না, ছেলে, ছেলের বউ আর নাতি সব মিলিয়ে ভরা সংসার। আমরা ছুটে গেলাম 8/B রাধা গোবিন্দ রোডে সুজাতাদের বাড়িতে। এই প্রথম একটা স্বাভাবিক পরিবার। সুজাতা মৈত্র সদ্য অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা, দারুণ গুছানো মহিলা, মাথায় টিকি ফোঁটা, মুখে একটু বয়সের রেখা। আমরা জিজ্ঞেস করতেই তিনি অবাক। আমার নাম ডায়েরিতে লেখা আছে? এ তো অবিশ্বাস্য। আমি তো বাড়ির বাইরে তেমন বের হই না। চঞ্চু চুপ করে একটা বিষয় খেয়াল করলো, ঘরের বাথরুমের দরজাটা বাইরে থেকে তালা দেওয়া যায়। এটা আগে থেকে বন্ধ করে রাখা কি সম্ভব? বধিদা অবশ্য কিছু বলল না, চোখ দুটো ঘোরাচ্ছে ঘরের দেয়াল থেকে আলমারি, দরজা, জানালা সবখানে। হঠাৎ এসে জিজ্ঞেস করলো, আপনার ছেলের নাম কি? অমিত, ইঞ্জিনিয়ার, এখন কাজে বেরিয়েছে। আর ছেলের বউ? মীনাক্ষী, ও ভিতরে আছে রান্নাঘরে।
আমরা বাইরে বেরিয়ে এলাম। বধিদা হেঁটে যাচ্ছিল একদম চুপচাপ। তারপর আচমকা থেমে বলল, আমরা এবার অন্য পথ ধরব। মৃত্যুর আগে পাতাটা পড়ে কেউ আতঙ্কিত হচ্ছে, এটা যেমন সত্যি, তেমনই কেউ চাইছে সেই আতঙ্কটাই একটা অস্ত্র হয়ে উঠুক। মানে আজ রাতে যদি সুজাতা মৈত্র নিজের ঘরের বাথরুমেই মারা যান, আর সেটা আবার ঠিক 9টা 5 মিনিটে হয়, তাহলে আমরা বুঝে যাব খেলোয়াড় মাঠে নেমে গেছে। আর খেলা এবার শুধু ডায়েরি বনাম মৃত্যু নয়, ডায়েরির লেখক বনাম বোধিসত্ত্ব। সেদিন ছিল 26শে এপ্রিল। ঘড়ির কাঁটা ঘুরছে আর আমাদের মনে হচ্ছে যেন একটা বোমা টিক টিক করে এগিয়ে আসছে। সকাল 8:30। আমরা পৌঁছে গেছি সুজাতা মৈত্রের বাড়িতে। কিন্তু আজ আমরা অতিথি হিসেবে না এসে বরং গোপন পাহারাদার হিসেবে আছি। বধিদা সুজাতার ছেলের বউ মীনাক্ষীর সঙ্গে কথা বলে একটা বিষয় নিশ্চিত করল। আপনাদের বাথরুমে কেউ ঢুকলে বাইরে থেকে কেউ দরজা আটকে দিতে পারে। মীনাক্ষী বলল, হ্যাঁ পারেও, আবার আমরা সেটা সবসময় লাগাই না। বধিদা একবার ওদের টাইলের বাথরুমটা দেখে নিল। ঘরের একপাশে বাম দেয়ালের কোণায় একটা গোল আয়নার নিচে ছোট্ট বেসিন, পাশে শাওয়ার, আর ঠিক আয়নার পেছনে একটা কাঠের প্যানেল। বধিদা চঞ্চুকে বলল, প্যানেলটা আলতো করে টোকা দে, ভেতরে ফাঁপা জায়গা, একটা পুরনো জানলা বা স্লট থাকতে পারে। মানে কেউ বাইরে থেকেও এই বাথরুমে নজর রাখতে পারে? তা তো জানতেই হবে। ডায়েরি কারো মনের কথা বলতে পারে না, যদি না কেউ আগে ভাগে জেনে রাখে কে কখন কোথায় যাবে। সুজাতা মৈত্র চা খেয়ে ঘরে ঢুকলেন। মীনাক্ষী রান্নাঘরে ব্যস্ত। আমরা নিজের ফ্ল্যাটে বসে আছি, 3 জন গায়ে চাদর চাপিয়ে, যেন কেউ বয়স্ক আত্মীয় এসেছে গ্রামের থেকে। সিঁড়ির কোণে বসে আছে বধিদার এক বিশেষ বন্ধু সৌম্যজি, যাকে পাড়ায় কেউই চেনে না, কিন্তু লোকাল থিয়েটার করে। সুন্দর ছদ্মবেশ, একটা পুরানো খবরের কাগজ পড়ছে। চোখ পড়ছে উপরে বাথরুমের জানলার দিকে। ঠিক 9:30। একটা ছায়া দেখি বাথরুমের জানলার পাশে ধীরে ধীরে নড়ছে। চঞ্চু ফিসফিস করে বলল, কেউ ঢুকছে। 9:04। ভেতরে হালকা একটা চাপা চিৎকার। 9:05। আমরা ছুটে উঠলাম সিঁড়ি বেয়ে। দরজা খোলাই ছিল। সুজাতা মৈত্র বাথরুমে, তবে অজ্ঞান নন। অল্প মাথা ঘুরে বসে পড়েছেন। তার মাথায় কিছু লাগেনি। আয়নার পেছনের প্যানেল অল্প খোলা, আর পাশের জানলায় লেগে থাকা হাতের দাগ দেখা যাচ্ছে। পালানোর চিহ্ন মিলল। চায়ের কাপ পড়ে আছে। জানলার ধারে কাদা লাগা স্যান্ডেলের ছাপ। আমরা তৎক্ষণাৎ জানলার উল্টো পাশের ছাদে পৌঁছাই, কিন্তু ততক্ষণে লোকটা পালিয়ে গেছে। সিঁড়ির ধাপে আমরা কুড়িয়ে পাই এক টুকরো কাগজ। মৃত্যুর দিনলিপি যতদিন আছে আমি থামব না। সত্যি না থাকলেও ভয় সত্যি হবে। চঞ্চু ফিসফিস করে বলল, তাহলে ডায়েরির মালিক এখন আড়ালে বসে খেলছে। বধিদা চুপ করে আয়নার দিকে ফিরে বলল, আয়নায় তুমি নিজের চেহারা দেখতে পাও, কিন্তু যারা পেছনে দাঁড়িয়ে তাদের দেখতে না পারলে তারাই খেলা বানিয়ে দেয়। সেদিন দুপুরে আমরা বসেছিলাম থানার পেছনকার দিকের ছোট্ট কনফারেন্স রুমে। সামনে রাখা ডায়েরির পাতা উল্টে চলছে, যেন ক্যালেন্ডারের দিন ফুরাচ্ছে একের পর এক। ওসি সোমনাথ ঘোষ নিজেই জানালেন, কালকের ঘটনার পর আমার বিশ্বাস নেই যে এগুলো নিচক কাকতালীয়, কিন্তু এটা বুঝতে পারছি কেউ এই ডায়েরি জিনিসটাকে হাতিয়ার বানিয়ে কিছু করছে। বধিদা হালকা হাসল।
চোখ তুলে বলল, কিন্তু এক জায়গায় সে ভুল করেছে। ওসি কপালে ভাঁজ ফেলে বললেন, ভুল? হ্যাঁ, সেই ভুলটাই আমরা ধরতে চলেছি। ডায়েরিটা আমি একবার খতিয়ে দেখতে চাই, কাগজ, কালি, হ্যান্ডরাইটিং সব। ওসি সম্মতি দিলেন। বধিদা ব্যাগ থেকে একটা ছোট্ট ম্যাগনিফাইং গ্লাস, একটা ইউভি পেন লাইট আর ক্যালিগ্রাফি লুপ বের করল। আমি আর চঞ্চু হাঁ করে দেখছিলাম। চঞ্চু ফিসফিসিয়ে বলল, এত জিনিস ওর ব্যাগে থাকে, কখন যে কি বের হয় কি জানে। বধিদা ডায়েরির প্রথম 5 পাতা বিশ্লেষণ করল। প্রতিটি পাতায় নাম, তারিখ, সময়, মৃত্যুর ধরন সবকিছু লেখা আছে। তবে একটাই অদ্ভুত ব্যাপার, প্রথম 3 পাতার হ্যান্ডরাইটিং একই, চতুর্থ পাতা থেকে হ্যান্ডরাইটিং একটু বাঁকাচোরা, ছন্দহীন, কালি হালকা। পঞ্চম পাতায় কালি একদম আলাদা টোনে, হালকা জল জেল্লা মেশানো। 3 জন ব্যক্তি এই ডায়েরিতে লিখেছে, এটাই স্পষ্ট। আর এর মধ্যে অন্তত একজন ইচ্ছাকৃতভাবে হাতের লেখা নকল করেছে। মানে কেউ চায় মনে হোক একই মানুষ সবটা লিখেছে, কিন্তু সেই ভান ভেঙে গেছে। মানে ডায়েরির লেখক আসলে এক ব্যক্তি নয়? হয়তো প্রথম লেখক সত্যিই বিশ্বাস করতেন ভবিষ্যৎ দেখাতে পারেন, কিন্তু সেই ডায়েরি এখন অন্যের হাতে, এবং সেই অন্য কেউ খেলোয়াড়। পঞ্চম পাতার নাম 27 এপ্রিল রাত 1:37। নাম বিক্রমজ্যোতি কর। মৃত্যুস্থান গ্যারেজের ভেতর, কারণ গাড়ির নিচে চাপা পড়ে মৃত্যু। আমরা 3 জনে চুপ। বিক্রমজ্যোতি কর মানে পাড়ার সবচেয়ে ঠান্ডা গম্ভীর মানুষ। পেশায় রিটায়ার্ড ব্যাংক ম্যানেজার। নিজের ফ্ল্যাটেই থাকেন, একাই। নিচে একটা গ্যারেজ ঘর আছে। সাধারণত কারোর সঙ্গে মেশেন না। চঞ্চু বলল, গাড়ির নিচে চাপা পড়ে মৃত্যু মানে কি? উনি তো নিজে গাড়ি চালান না। বধিদা বলল, সেটাই তো রহস্য পিয়াল, সেটাই তো রহস্য। এমন একটা মৃত্যু প্ল্যান করা হয়েছে যেটা দুর্ঘটনা মনে হবে, অথচ আসলে পুরোটা সাজানো। সন্ধ্যায় আমরা গেলাম বিক্রমজ্যোতির বাড়ি। উনি চা খাচ্ছিলেন, চুপচাপ মানুষ। বধিদা বলল, আপনি কি জানেন যে আপনার নাম একটা বিশেষ ডায়েরিতে লেখা আছে? তিনি চোখ তুলেই কিছু বললেন না, চোখ শুধু জানলার দিকে চলে গেল। আমরা বুঝে গেলাম তিনি জানেন। আরও আশ্চর্যের বিষয়, আমরা বেরিয়ে আসার সময় উনি বধিদার দিকে তাকিয়ে হঠাৎই বললেন, সবাই ভাবে মৃত্যু ঠেকানো যায় না, কিন্তু আপনি যদি পারেন তবে আমার একটা অনুরোধ থাকবে। আমি মরলেও চলবে, কিন্তু আমার একটা সত্য আপনি জানবেন। বলে উনি একটা খামের ভেতর একটা পুরানো ছবি দিলেন। ছবিটা ছিল 2003 সালের কোনো শ্মশান ঘাটে। 3 জন লোক আর একজন ম্লান মুখের কিশোর। তার পেছনে লেখা, এখানেই গল্প শুরু হয়েছিল। বিক্রমজ্যোতি করের দেওয়া ছবিটা ছিল ধূসর রঙা এক টুকরো অতীত। ছবিতে 4 জন মানুষ, 3 জন প্রাপ্তবয়স্ক পুরুষ আর একজন কিশোর। পেছনে স্পষ্ট দেখা যাচ্ছিল চিতা কাঠের স্তূপ, কিছু ধোঁয়া আর ঘোলাটে আলোয় দুঃখ মাখা শ্মশান ঘাট। ছবির পেছনে কাঁপা হাতে লেখা 2003 কামারহাটি শ্মশান, এখানেই গল্প শুরু হয়েছিল। সেদিন রাতেই আমরা 3 জন সেই ছবিটা নিয়ে বসলাম। চঞ্চু একটানা 3 বার দেখল। আমি বললাম, কিশোরটা দেখতে খুব চিন্তিত, তবে কেমন যেন পরিচিত লাগছে। এই ছবিটা সাধারণ ছবি নয়, এটা একটা স্মারক, একটা শোকস্তব্ধ মুহূর্তের স্মৃতি, যার জন্ম হয়েছিল এক ভয়াবহ সত্য থেকে। ডায়েরি আর এই ছবির সম্পর্কটা কি? বিক্রমজ্যোতি কর এই ছবিটা দিয়ে আমাদের একটা পথ দেখাতে চাইছে।
মনে করো একজন মানুষ যদি 20 বছর ধরে একটা গোপনীয়তা চেপে রেখে দেয়, তাহলে সে মরার আগে ঠিক বলে যেতে চায় সে কি চাপা দিয়েছিল। আমরা তিনজন পরদিনই গেলাম কামারহাটি শ্মশান ঘাটে। বেলা তখন 11টা। সূর্যের মাথার উপরে আর চারপাশে একটা নিস্তব্ধতা। শ্মশানের পুরানো ঠাকুরদা শ্রীরাম ঘোষ আমাদের দেখে একটু চমকে উঠলেন। বদিতে সরাসরি ছবিটা তার সামনে ধরল। তিনি চোখের চশমা মুছে দেখে নিয়ে হালকা কাঁপা গলায় বললেন, ও এই ছবি তো আমি তোলার সময় ছিলাম। এই তিনজন লোক, মনে আছে একটা খুব ভয়ানক ঘটনা ঘটেছিল তখন। তিনজন বন্ধুর একজন মারা যায় আগুনে পুড়ে। মৃত্যুর আগে নাকি সে একটা খাতা রেখে যায়, যেটাতে সে আগেই জানতো যে সে মরবে। আমি আর চঞ্চু চোখ বড় বড় করে বধিদার দিকে তাকালাম। বধিদা মাথা নিচু করে বলল, খাতাটা কি হয়েছিল? তা আর কেউ জানে না বাবু। অনেকে বলে সেই কিশোরটাই ওটা নিয়ে গেছিল। ওর নাম ছিল শিবম। কিছুদিন বাদে সে উধাও হয়ে যায়। আমরা এবার ছবি নিয়ে থানায় ফিরি। ওসি সোমনাথ ঘোষ তখনই খোঁজ শুরু করলেন 2003 সালের মৃত্যুর রেকর্ডের। 3 ঘন্টার খোঁজাখুঁজিতে পাওয়া গেল রিপোর্ট। নাম অরবিন্দ বিশ্বাস, মৃত্যু দাহকালীন অগ্নিদাহে দুর্ঘটনাজনিত পুড়ে মৃত্যু। স্থান কামারহাটি শ্মশান। পরিচিতদের নাম বিক্রমজ্যোতি কর, তপন গুহ এবং দেবাশিস চক্রবর্তী উপস্থিত। এক নিকটাত্মীয় শিবম কর ব্র্যাকেটে কিশোর। মানে ওই কিশোরটাই ওই কর পরিবারে কেউ ছিল? তাহলে ডায়েরির সূত্র সেই থেকেই? হ্যাঁ, এটা এখন পরিষ্কার যে ডায়েরি শুরু ওই ঘটনাতেই। কারো একটানা বিশ্বাস ছিল মৃত্যু আগে থেকে জানানো যায়, আর সেই বিশ্বাসই পরিণত হয়েছে এই মৃত্যুর দিনলিপিতে। রাত 10টা। আমরা যখন ফিরে আসছি তখন বধিদের ফোনে একটা অদ্ভুত মেসেজ এলো। নাম নেই, নম্বর অজানা। ডায়েরির জন্ম তুমি জানলে ঠিকই, কিন্তু মৃত্যু জানো না। এবার সময় এসেছে ডায়েরি নিজের 6 নম্বর পাতাটা খুলবে। রাত তখন প্রায় 12টা। বসন্তের রাত হলেও জানলার ফাঁক গলিয়ে হালকা ঠান্ডা বাতাস ঢুকছিল ঘরে। বধিদা ডায়েরির পাতায় চোখ রেখেছিল কিছুক্ষণ, একদম চুপচাপ। চঞ্চু ফিসফিস করে বলল, এইবার কার নাম আসবে? আমরা তিনজন নিঃশব্দে উল্টে ফেললাম ডায়েরির 6 নম্বর পৃষ্ঠা। 28শে এপ্রিল রাত 10টা 20। প্রথম নাম অভিষেক গুহ, দ্বিতীয় নাম রঞ্জন বক্সি। মৃত্যুস্থান বাদুরতলা গলি, পুরানো প্রেস। কারণ কাঁচের ভাঙা টুকরোয় গলা কেটে মৃত্যু। একজন লিখেছিল আর অন্যজন শুধরে দিয়েছিল। আমরা তিনজন থমকে গেলাম। 2টা নাম এক পাতায়, আর একটাই মৃত্যুস্থান। বধিদা বলল, এটা নতুন খেলা। এবার কেউ যেন গল্পের চরিত্র দুটোকে একসাথে মঞ্চে নামাচ্ছে। আমি তাড়াতাড়ি থানায় ফোন করলাম ওসি সোমনাথ ঘোষকে। অভিষেক গুহ আর রঞ্জন বক্সি দুজনেই সাবেকি প্রেস কর্মী। আগে একটা ছোট পত্রিকা চালাতো, নগরপথ। এখন বন্ধ হয়ে গেছে। ওদের পুরনো প্রেস পড়ে আছে বাদুরতলায়, কেউ যায় না। পরদিন বিকেলে আমরা পৌঁছালাম বাদুরতলার সেই প্রেস ঘরে। একটা ধূলি ধূসর গলি, দেয়ালে আঁচড়ের দাগ, ছাদ থেকে স্যাঁতস্যাঁতে জল পড়ছে।
ভিতরে ঢুকতেই দেখি অভিষেক গুহ আর রঞ্জন বক্সি দুজনেই বসে আছে একটা পুরানো কাঠের টেবিলে। রঞ্জন প্রথমেই জিজ্ঞেস করল, তোমরা কি সেই ডায়েরির কথা বলতে এসেছো? আমরা একেবারে হতভম্ব। বধিদা শান্ত গলায় বলল, হ্যাঁ, আপনারা কি এটা জানেন যে আপনাদের নামও লেখা হয়েছে? অভিষেক উঠে দাঁড়ালো, গলাটা শুকনো, মুখে হতাশার ছায়া। জানি, কারণ ওই ডায়েরির প্রথম লেখাগুলো আমরাই ছাপিয়েছিলাম একবার। আমরা চোখ বড় বড় করে তাকালাম। আমরা এক লোকের কাছ থেকে হাতে লেখা পাতাগুলো পেয়েছিলাম 2004 সালে। সে বলেছিল এগুলো নাকি ভবিষ্যৎবাণী। আমরা সেটা মজা করে আমাদের ম্যাগাজিনে ছাপি, আগামী মৃত্যু নামে একটা বিশেষ সংখ্যা বেরও করি। লোক হেসেছিল, কেউ সিরিয়াস নেয়নি। কিন্তু পরের সপ্তাহে এক লোকের সত্যি মৃত্যু হলে আমরা ছেড়ে দিই। বধিদা জিজ্ঞেস করল, সেই লোকটা কে ছিল? একটাই নাম মনে আছে, শিবমকর। ছেলেটা খুব অদ্ভুত ছিল। ওই বলেছিল, লিখে রাখো, এর থেকে তোমরা বাঁচতে পারবে না। আচ্ছা, তোমরা এখনো ওই ডায়েরির কপি রাখো? না, একটা পুরনো ব্যাগে ছিল, কিন্তু আগুন লেগে সব পুড়ে যায়। যে এই মুহূর্তে ডায়েরির নতুন পৃষ্ঠাগুলো লিখছে সে জানে পুরনো ডায়েরি ছাপার কাণ্ডটা, আর তাই এখন প্রতিশোধ নেওয়া শুরু হয়েছে। রাত 9:45। আমরা প্রেস ছেড়ে আসার সময় দেখি এক ছায়ামূর্তি গলির মুখে দাঁড়িয়ে। হঠাৎ ছোঁড়া একটা কাঁচের বোতল ছুটে এলো আর ধাক্কা খেয়ে ভেঙে পড়ল মাটিতে। চমকে উঠে চিৎকার করে উঠল অভিষেক। আমরা ছুটে গেলাম, লোকটা পালিয়ে গেছে। বধিদা শুধু বলল, এখনো সময় আছে। যদি আমরা ওই লেখককে চিহ্নিত করতে পারি তাহলে এই মৃত্যুর নাটক থামানো সম্ভব। চঞ্চু ফিসফিস করে বলল, তাহলে ডায়েরির খুনিদের মধ্যে একজন লিখছে আর অন্য কেউ সেই গল্পটার প্রুফ দেখে আবার সঠিক সময়ে খুন করাচ্ছে। বধিদা হাসল, ঠিক তাই, আর এটাই আমাদের সবচেয়ে বড় সূত্র। দুজন অপরাধী, একজন লেখক আর একজন পরিচালক। বিকেল তখন 5টা। বধিদা টেবিলের সামনে বসে ডায়েরির পাতা একে একে উল্টে দেখছিল। আমি আর চঞ্চু একটু দূরে বসে আছি। কিছু একটা অস্বস্তিকর ভাব বধিদার চোখে মুখে। আমি জিজ্ঞেস করলাম, কি খুঁজছো বধিদা? সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ডায়েরির পাতাগুলো ঠিকঠাক লাগছে না। চঞ্চু বলল, মানে লেখাটা তো পরপরই আছে। বধিদা এবার পাতাগুলোর পেছনের দিকে একটা ছোট আতস কাছে দেখে নিয়ে বলল, ঠিক সেখানেই গোলমাল। পৃষ্ঠা 6-এর নিচে একটা দাগ আছে মনে হচ্ছে। কেউ মুছে দিয়েছে কিছু একটা। পাতার পেছনে চাপের দাগ থেকেও বোঝা যায় আরও একটা নাম এখানে লেখা ছিল। মানে কেউ ইচ্ছে করে মুছে ফেলেছে সেই নাম? হ্যাঁ, আর যদি আমার অনুমান ঠিক হয় তাহলে সেই নামটাও এখন নিরাপদ নয়। ঠিক সেই মুহূর্তেই ফোন এলো ওসি সোমনাথ ঘোষের। হ্যাঁ, হ্যালো বধিদা, একটা অদ্ভুত খুন হয়েছে। ডায়েরিতে নাম ছিল না, কিন্তু খুনের ধরন এতটাই নিখুঁত যেন কারোর নির্দেশ মতো হয়েছে। আমরা থমকে গেলাম। খুনের স্থান শ্যামবাজারের একটি পুরানো হোটেলের পিছনটায়। খুন হয়েছে জয়ন্ত চৌধুরী, পেশায় টাইপিস্ট, আগে সাংবাদিক ছিলেন। খুন হয়েছে গলা কেটে, কাঁচের বোতল দিয়ে। তার হাতে ধরা ছিল একটা কাগজ যা রক্তে ভেজা।
ভবিষ্যৎ সব বলে না, কিছু ইতিহাসও মানুষকে খুন করে। বধিদা কাগজটা হাতে নিয়ে চুপচাপ বলল, এখানে শুরু হলো ডায়েরির নিয়ম ভঙ্গ। মানে কেউ আছে যে শুধু ডায়েরি লিখে রাখে না, কেউ চাইছে ডায়েরিকে ছাপিয়ে নিজেই খেলার নিয়ম বানাক। ওসি বিস্মিত হয়ে বললেন, তাহলে এখন কতজন খেলোয়াড় আছে এই খেলায়? কম করে 3 জন। একজন লিখছে ডায়েরি, একজন মুছে দিচ্ছে বা সম্পাদনা করছে, আর একজন খুন করছে ইচ্ছা মতো। আমরা যখন ফিরে এলাম, চঞ্চু ডায়েরি 7 নম্বর পৃষ্ঠা খুলে কেঁপে উঠল। সেখানে একটা বাক্যই লেখা, তাকে আমি লিখিনি, কিন্তু তুমি জানো সে কে ছিল, সুতরাং এবার তুমি চুপ থাকতে পারবে না। আমি বললাম, এটা কাকে উদ্দেশ্য করে লেখা? বধিদা শান্তভাবে বলল, আমাকেই, জয়ন্ত চৌধুরী। এক সময় আমার কলেজের সহপাঠী ছিল। একবার একটা অন্ধকার কেসে জড়িয়ে পড়েছিল সে। তখনও প্রমাণ না থাকায় তাকে রক্ষা পেয়েছিল বলে অনেকে বলতো। হয়তো আজকেও চায় সেই পুরনো বিচারটা হয়ে যাক। আমরা 3 জন বুঝে গিয়েছিলাম এটা শুধু খুনের খেলা নয়, এটা প্রতিশোধ, ন্যায় আর অতীতের ভুল ঠিক করার এক বিকৃত প্রচেষ্টা। আর এবার বধিদার উপরেও চাপ পড়ছে, কারণ তার ব্যক্তিগত ইতিহাসের পাতা খুলে যাচ্ছে ডায়েরির পাতার সঙ্গে সঙ্গে। রাত তখন 10:30। ঘরের বাতিটা নিভিয়ে দিয়েছি ঠিকই, কিন্তু ঘুম এসে গিয়েছিল এমনটা বললে ভুল বলা হবে। বধিদা তখনও চশমা পরে ডায়েরির পাতাগুলো এক এক করে দেখছে। সেই পুরানো নীল কভারওয়ালা ডায়েরিটা এখন আর কেবল একটা বই নয়, এটা একটা বিচার সভা। রক্তাক্ত রায় লেখা আছে তাতে। হঠাৎ ফোনটা বেজে উঠল। বধিদা দ্রুত কলটা ধরল। কণ্ঠটা কাঁপা, ভেতরে আতঙ্ক, সন্দেহ আর হতাশার একসঙ্গে ঢেউ। আমি শিবাশিস দে, আপনি হয়তো চেনেন না। আমি সেই প্রেসে কাজ করতাম যেখানে অভিষেক গুহ আর রঞ্জন বক্সী কাজ করতেন। বধিদা ঠান্ডা গলায় বলল, আমি শুনেছি আপনার কথা। কি হয়েছে? দয়া করে আমাকে বাঁচান। আমার নাম ডায়েরিতে নেই, আমি জানি, কিন্তু কাল বিকেলে কেউ আমার ব্যাগে একটা সাদা কাগজ গুঁজে দিয়েছে। তাতে শুধু লেখা, তুই তো লিখিস না, তুই তো জানিস, তবু তোর মুখ বন্ধ রাখবি। আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। চঞ্চু টের পেয়ে উঠে এসে কান পাতল। বধিদা জিজ্ঞেস করল, আপনি কিছু জানেন? কার মুখ খুলতে পারেন বলে কেউ এতটা ভয় পাচ্ছে? হ্যাঁ, আমি জানতাম কে সেই লেখাগুলো প্রেসে দিয়েছিল। তার নামও আমি জানি। সে নিজে কিছুই লিখতো না, শুধু বলতো এগুলো একদম ছাপার উপযুক্ত, একটা নির্ভরযোগ্য ভবিষ্যৎ। তার নাম বলুন। আমি ফোনে বলবো না, দয়া করে আপনি আমার কাল সকালে লেক মার্কেটের কাছে পুরনো মেসে এসে দেখা করুন 10:45 আমি সব বলে দেব। শুধু বলুন আপনি আসবেন। আমি আসব। তাহলে আমার কথা শেষবারের মতো কেউ অন্তত শুনবে, কারণ আমি জানি কাল দুপুর 12টার মধ্যে আমি থাকবো না। কল কেটে গেল। ঘরটার পরিবেশ যেন ঘন হয়ে এলো। আমি আস্তে আস্তে বললাম, মানে ওর নাম ডায়েরিতে নেই, কিন্তু নিজেই জানে মরবে? এই প্রথম কেউ আমাদের কাছে আগে ভাগে এলো। মানে এবার শিকার বুঝে গিয়েছে ডায়েরি শুধু লেখা নয়, এটা এক প্রক্রিয়া, যেটা নির্দেশ আসে অনেক আগে। চঞ্চু ফিসফিস করে বলল, বদিদা যদি কাল সকালেই ও মারা যায়?
সেদিন রাতেই বধিদা আমাকে আর চঞ্চুকে কিছু নির্দেশ দিল। 3টে পথ ধরে খুঁজতে হবে। এক, শিবাশিস দে ঠিক কোন ঠিকানায় কাজ করত আর কি দেখেছিল। অভিষেক গুহ ও রঞ্জনের কাছ থেকে আগে কে কে লেখা পেত, সেই ভবিষ্যৎ ছাপার উপযুক্ত লোকটাকে। আর সকালে ঠিক 10:30 নাগাদ আমরা পৌঁছে যাব সেই মেশে। সকাল 10:30 লেক মার্কেটের কাছের সেই পুরানো মেশবাড়িতে পৌঁছালাম আমরা 3 জন। ছাদের ধারের একটা ঘরে থাকার কথা শিবাশিসদের। আমরা সিঁড়ি দিয়ে উঠলাম, ঠিক তখনই নিচে ভিড় জমতে দেখলাম। কেউ একজন চেঁচিয়ে বলছে, উফ, কার জানলার গ্রিল ভেঙে পড়েছে, ওই দেখো একটা লোক পড়ে গেছে, ওই দেখো। আমরা ছুটে এলাম নিচে, আর তখনই কাঁপা কাঁপা গলায় চঞ্চু বলল, ওই যে ওই 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 তো শিবাশিস। হাঁটুর কাছে ছেঁড়া প্যান্ট, হাতে ধুলো মাখা চিরুনি, মুখে আতঙ্কের ছাপ, আর শরীরটা ভাঙা জানলার পাশেই পড়ে আছে। কিন্তু আশ্চর্য, পকেটে একটা কাগজ পাওয়া গেল, ছেঁড়া, ভেজা, রক্ত মাখা, তবু কিছু শব্দ পড়া যাচ্ছে। সে ছদ্মনামে গল্প লেখে, ডান হাতে সাদা মোজা পরে টাইপ করে, আর বলে ভবিষ্যৎ কেবল ভবিষ্যৎ নয়, তা। বধিদা পকেট থেকে আরেকটা জিনিস বার করলো, একটা ছোট্ট প্লাস্টিকে মোড়ানো ইউএসবি পেন ড্রাইভ। আমরা অবাক। বধিদা বলল, এই মানুষটা জানতো তার মুখ বন্ধ করে দেওয়া হবে, তাই সে আমাদের জন্য আগে ভাগে কিছু রেখে গেছে। আমরা ফিরে এলাম। বাড়িতে বসেই বধিদা পেন ড্রাইভ খুলে দেখল একটা টেক্সট ফাইল, নাম last_typing.doc। খুলে দেখি মাত্র কয়েকটা লাইন টাইপ করা হয়েছে। যার নাম কেউ জানে না, সেই সব জানে। তার ডেস্কে একটাও কলম নেই, শুধু একটা পুরানো টাইপরাইটার, যার কিবোর্ডে কোনো লেখাও নেই, কারণ সে সব টাইপ মনে রাখে। চঞ্চু ফিসফিস করে বলল, এই লোক যে টাইপ করে কিন্তু লেখে না, না যার মুখ কেউ দেখেনি। বধিরা উঠে দাঁড়ালো, তার মুখে সেই চেনা দৃঢ়তা। আজ থেকে খেলাটা বদলে গেছে। একজন মানুষ যার নাম ডায়েরিতে নেই, অথচ যার লেখা দেখে কেউ কেউ খুন করতেও প্রস্তুত, তাকেই ডায়েরির প্রাথমিক লেখক ধরে নেওয়া ঠিক হবে না। যার অস্তিত্ব কেউ স্বীকার করে না, কারণ এই ডায়েরি শুধু ভবিষ্যৎ নয়, এটা কেউ একজন টাইপ করেছে ঠিক তখন যখন আমরা ভাবছিলাম কেউ হাত দিয়ে লিখেছে। চঞ্চু জিজ্ঞেস করল, মানে যিনি টাইপ করেছেন তিনি কি খুনি? বধিদা বলল, না, খুনিও নয়। সে জানে কি ঘটবে, কিন্তু সে ঘটায় না। সে লিপিকার। মূল নাটকটা পরিচালনা করছে অন্য কেউ, কিন্তু আজ সে চায় আমি তার নাম খুঁজে বার করি। সেদিন রাতে ডায়েরি 7 নম্বর পাতার নিচে হঠাৎ উঠে এলো পাতলা হরফে টাইপ করা একটা নতুন লাইন, যা আগে দেখা যায়নি। তুই অনেক শিখেছিস, বোধিসত্ত্ব। এবার শোন পরবর্তী মৃত্যুর সময় তুই সামনেই থাকবি, কিন্তু কিচ্ছু করতে পারবি না। আমরা 3 জন জানতাম এবার খেলাটা শুধু তদন্ত নয়, এটা হলো যুদ্ধ যুক্তি বনাম অদৃশ্য টাইপরাইটার। সকাল 10:15, সাউথ অ্যাভিনিউয়ের এক নিভৃত কফি শপ ক্যাফাইন চামবেরি বেশ পুরানো, কিন্তু ছিমছাম। সেদিন বধিদা একাই সেখানে গিয়েছিল, কারণ সকালেই একটা হোয়াটসঅ্যাপ মেসেজ এসেছিল তার মোবাইলে। আমি সেই লোকটাকে চিনে ফেলেছি, যে টাইপ করে কিন্তু লেখে না। তুমি যদি একা আসো তবে আমি তার নাম বলবো, নাম নীলরতন হালদার,
সকাল 10:30, ক্যাফাইন চেম্বার, পেছনের কোণার টেবিল। বধিদা যখন পৌঁছায় তখন লোকটা এসে গেছে। পান পাতার রঙের শার্ট, সাদা দাড়ি, পাতলা চশমা, বয়স আন্দাজ 50 পেরিয়েছে। তার চোখে আতঙ্ক ছিল না, বরং অদ্ভুত শান্তি। বধিদা জিজ্ঞেস করল, আপনার নাম? নমস্কার, আমি নীলরতন হালদার। আমি ড্রাইভ করতাম এক সময়, কিন্তু এখন কিছুই করি না, কারণ অনেক কিছু টাইপ করা হয়ে গেছে। ডায়েরি আপনি টাইপ করতেন? আমি না, কিন্তু আমি জানি কে করত। আমি তো নাম বলতেই এখানে এসেছি। বলুন। লোকটা কফিতে চুমুক দিল, তারপর গলার নিচে হাত রেখে চাপ দিল হালকা করে। ডানে বসে আছে একজন, আপনি তাকাবেন না, কিন্তু শুনুন, সে এই মুহূর্তে সব শুনছে। তার টাইপরাইটারের শব্দ আমি আজও কানে শুনি রাত্রে। ঠিক তখনই লোকটার কফির কাপ থেকে বুদবুদ ওঠা শুরু করল। তার চোখ ছানা বড়া, হাত ঠেলে দাঁড়াতে গেল, কিন্তু মুখ থেকে ফেনা বার হতে শুরু করলো। সে জাস্ট বলল 5 নম্বর, আর মুখ থুবড়ে পড়ে গেল টেবিলে। ঘরের এক কোনায় আতঙ্ক। ওয়েটার ছুটে এলো। কেউ একজন বলল, হৃদরোগে আক্রান্ত হয়েছে হয়তো, এই দেখ। কিন্তু বধিদা ঘরটা ঠান্ডা চোখে স্ক্যান করে নিয়ে বলল, হৃদরোগ নয়, এই কফিতে বিষ মেশানো ছিল। এমন বিষ যাতে 5 মিনিটে শরীর সাদা হয়ে যায়, মুখ থেকে ফেনা ওঠে। আমরা পরে জানতে পারলাম, বদ্ধ ঘরে রাখা মিথাইলিন ক্লোরাইড নামের এক রাসায়নিক কফিতে মেশানো হয়েছিল। এটা স্বাদহীন, আর শরীরে পড়লে মাত্র 5 মিনিটেই মস্তিষ্ক বন্ধ করে দেয়। পকেটে একটা কাগজ পাওয়া গেল, তাতে লেখা, তুই অনেক জানিস, কিন্তু নাম বলার আগে তোর কলম শুকিয়ে গেল। বধিদা বাইরে এসে বলল, এই মৃত্যু ডায়েরির পাতায় লেখা ছিল না। আবার সেই একই কেস। কে যেন নিজের মতো করে পাতা বাদ দিচ্ছে। সন্ধ্যায় আমরা যখন সবকিছু নিয়ে আবার ভাবছিলাম, তখন চঞ্চু একটা পুরানো ফাইল খুলে দেখল একটা তালিকা, যেখানে লেখা ছিল ডায়েরির প্রথম 5টা খসড়া পাঠানো হয়েছিল যাদের কাছে: 1 অভিষেক গুহ, 2 রঞ্জন বক্সি, 3 শিবাশিস দে, 4 রূপালী মিত্র, 5 বিশ্বজিৎ বক্সি। চঞ্চু চিৎকার করে বলল, 5 নাম্বার, মানে এবার বিশ্বজিৎ বক্সি টার্গেট। বধিদা বলল, তাহলে আজ রাতেই আমরা গিয়ে দেখা করবো ওর সঙ্গে, কারণ ডায়েরি যতই চুপ থাকুক, উনি কিন্তু আজও টাইপ করে চলেছে। বিকেল 4টে আমরা পৌঁছালাম কসবার ধারের বিশপ গার্ডেন অ্যাপার্টমেন্টের 4 নম্বর ফ্ল্যাটে। সেখানে থাকে বিশ্বজিৎ বক্সি, পেশায় প্রুফ রিডার, চুপচাপ স্বভাবের মানুষ। 3 বছর আগে একটা দুর্ঘটনায় ডান হাতের আঙুল আংশিক বিকল হয়ে যায়। ফ্ল্যাটে পৌঁছে দেখি দরজা খোলা। চঞ্চু ফিসফিসিয়ে বলল, এটা খারাপ লক্ষণ। বধিদা হাত তুলে থামালো। ধীরে ধীরে আমরা ঢুকলাম। ঘরটা বেশ সাজানো, পরিষ্কার, কিন্তু ডাইনিং টেবিলের কোণে বসে বিশ্বজিৎ একদম স্তব্ধ, আর তার সামনে একটা সাদা রঙের টাইপরাইটার। টাইপরাইটারটা দেখতে বেশ অদ্ভুত, পুরো সাদা, কোনো কোম্পানির নাম লেখা নেই তাতে। কিবোর্ডে কোনো অক্ষর লেখা নেই, এমনকি প্লেটটাও খালি, কোনো পেপার লাগানো নেই। বধিদা ঝুঁকে বলল, এটা কি আপনার? বিশ্বজিৎ ফিসফিস করে বলল, না, এটা গতকাল আমার দরজার বাইরে রাখা ছিল, একটা ছোট্ট কাগজের সঙ্গে। তাতে লেখা ছিল, তুই যা বলিস না তা লিখে যা। আমরা একেবারে চুপ।
এই অচেনা টাইপরাইটার যার বোতামে কোনো অক্ষর নেই কিভাবে লেখে? বধিদা বলল, আপনি কিছু টাইপ করেছেন? করেছিলাম, কিন্তু কাগজে কিছু আসেনি, অথচ শব্দ হচ্ছিল। তখনই বধিদা বলল, আমাকে একটু সময় দিন। সে টাইপরাইটারটা তুলে নিয়ে ঘরের আলো নিভিয়ে দিল। হালকা ইউভি পেন টর্চ বের করে টাইপরাইটারের প্লেটের উপরে ধরল। তখন পাতা জুড়ে ভেসে উঠল কিছু লেখা, এক অদৃশ্য কালি যা কেবল ইউভি আলোতেই দেখা যায়। চঞ্চু আর আমি দম বন্ধ করে তাকিয়ে আছি। বধিদা পড়ল, আমি সব দেখেছি। রঞ্জন, অভিষেক, শিবাশিস ওরা সবাই জানতো, কিন্তু বলতো না। আর তুই প্রুফ রিডার হয়ে কেবল দেখেছিস, ঠিক করিসনি। তাই তুই মরবি, সাদা টাইপরাইটারের নিচে তোর নাম লেখা নেই, কিন্তু মৃত্যুর কপিতে ঠিক আছে। আমরা তিনজন কেঁপে উঠলাম। বধিদা বলল, এই টাইপরাইটারটাই এখন খুনির বার্তাবাহক। মানে খুনি শুধু লিখছে না, এখন টুল ব্যবহার করছে ভয় দেখাতে, দিক বদলাতে আর খেলাটা চালাতে। ঠিক তখনই বিশ্বজিৎ আচমকা উঠে দাঁড়িয়ে বলল, আমি আর পারছি না। আমি একদিন একটা গল্প পড়েছিলাম, সেটার ভাষা এত অদ্ভুত, আমি সন্দেহ করেছিলাম এটা কোনো সাধারণ লেখকের নয়। আমি সেই গল্পটা ফিরিয়ে দিয়েছিলাম প্রেসে, আর তারপর থেকেই। সে কিছু একটা বলতে যাচ্ছিল, হঠাৎ জানলায় ধাক্কা খেয়ে একটা পাথরের টুকরো ঢুকে পড়ল ঘরে। চঞ্চু ছুটে গেল দরজার দিকে, কিন্তু কেউ ছিল না। পাথরের গায়ে মোড়ানো ছিল একটা পুরানো টাইপ করা কাগজ, যার উপরে লেখা, তুই তো প্রুফ রিডার, তুই তো সব ভুল ধরিস, কিন্তু এবার যে ভুলটা হচ্ছে সেটা তো তুই ছাড়তে পারবি না। বধিরা নিচু স্বরে বলল, এই মৃত্যু হবে ধীরে ধীরে। এবার খুনি খেলা খেলবে মানসিক মৃত্যু। সে তাড়াহুড়ো করবে না, কারণ তার কাছে টাইপরাইটার আছে, অদৃশ্য কালি আছে, আর আমরা আছি চিহ্ন ছাড়াই। আমরা তাকে ফ্ল্যাট বাড়িতে একা না থেকে আমাদের সঙ্গে আসতে বললাম, কিন্তু সেদিন রাতে বিশ্বজিৎ আমাদের সঙ্গে এলো না। সে বলল, আমি লড়ব। আমি চাই খুনি জানুক যে দেখে সে লিখতেও পারে। খুব ভালো, কিন্তু মনে রেখো, তুমি এখন খেলার বোর্ডে আছো, আর টাইপরাইটারের পরবর্তী পাতায় কি লেখা আছে সেটা তুমি জানো না। সেদিন রাতে আমাদের মধ্যে অদ্ভুত নিস্তব্ধতা। বিশ্বজিৎ বক্সির বাড়ি থেকে ফিরে আসার পর বধিদা তার ঘরের দরজা বন্ধ করে ঘণ্টাখানেক নিঃশব্দে বসেছিল। আমিও ঘুমানোর ভান করছিলাম। শুধু চঞ্চুই একটু আগে নিজের ঘরে ঢুকে বলেছিল, আমি এখন একটু জোরে ঘুম দেব ভাই, টাইপার বা ডায়েরি কিছুই না। আর তার মুখে সেই পরিচিত খ্যাক খ্যাক হাসি। রাত 3:17। ঘরের জানলা খোলা, শীতের হাওয়ায় পর্দা একটু উড়ে উঠেছে। চঞ্চুর ঘরে একটা ক্লিক 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 শব্দ। সেই প্রথমে ঘুম ঘুম চোখে ভাবে ঘড়ির শব্দ, কিন্তু না, এই শব্দটা যেন টাইপরাইটার। চঞ্চু চোখ মেলে তাকিয়ে দেখে ঘরের এক কোণে একটা সাদা টাইপরাইটার রাখা। সে চমকে উঠে বসে পড়ে। এই এই কে কাটটা এটা? কে কে? বাতি জ্বালিয়ে দেয়। ঘর একদম ফাঁকা, কিন্তু টাইপরাইটারটা এখন আর নিঃশব্দ নয়। তার প্লেটে একটা পাতলা কাগজ ভেসে আছে। কাগজে কিছু লেখা নেই, তবু কিবোর্ডে একা একা ক্লিক করছে। চঞ্চু ভয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে গিয়ে টাইপ হওয়া শব্দ পড়ে। তুই তো সব
দেখে হাসিস, আজ থেকে তোর নামও পাতায় থাকবে, কারণ তুই দেখেছিলি সেই প্রথম লেখা, যেটা শুধু টাইপ হয়েছিল কিন্তু ছাপা হয়নি। চঞ্চু দরজা ঠেলে দৌড়ে গেল বৌদিদার ঘরে। আমিও তখন চোখ মেলে দেখি চঞ্চুর মুখ একেবারে ফ্যাকাশে। সে কাঁপা কাঁপা গলায় বলল, বৌদিদা বৌদিদা ঘরে টাইপার ছিল, নিজে নিজে চলছিল, আমার নাম মানে আমার নাম লেখা হচ্ছিল। বৌদিদা উঠে এলো সঙ্গে সঙ্গে। চঞ্চুর ঘরে এসে দেখে কোনো টাইপরাইটার নেই, কিন্তু জানলার ধারে মেঝেতে একটা পাতলা কাগজ পড়েছিল। সেটা বৌদিদা তুলে নিল। ইউভি লাইট ধরতেই লেখা ভেসে উঠল, চঞ্চল চক্রবর্তী, প্রথম প্রুফ রিডারের ভাই। সে জানে কি প্রথম ছেটে ফেলেছিল গল্পের আসল শেষটুকু, তাই এবার মুখ খুলবে কিনা সেটা তার মৃত্যুই ঠিক করবে। আমি অবাক হয়ে বললাম, মানে চঞ্চু জানে কিছু? চঞ্চু তো পুরো কিংকর্তব্য বিমূঢ়। বলে, আমি জানি, আমি তো কিচ্ছু করিনি। একবার রঞ্জনের ল্যাপটপে একটা ফাইল খুলে দেখেছিলাম ঠিকই, কিন্তু কিন্তু কিছু বুঝতে পারিনি। বৌদিদা এক দৃষ্টে তাকিয়ে রইল চঞ্চুর দিকে। তোর ওই একবার দেখাটাই খুনির গলার কাঁটা হয়ে গেছে। তুই যা দেখেছিলি তাও জানিস না, কিন্তু সেটা কোনো একজন জানে, আর সেই জন্যই তুই খেলার মাঠে ঢুকে গেছিস। সেদিন চঞ্চু আর ঘুমালো না। আমরা তিনজন বসে ফিরে ফিরে ভাবতে লাগলাম, ডায়েরি প্লাস টাইপরাইটার, এই চারটে জিনিস কাদের হাতে ছিল? আর বৌদিদা একটা টেবিলে 3টে সারি করল। লেখক, সম্পাদক, ছাঁটাই কর্মী, আর তার নিচে লিখল, কেউ একজন জানে সব গল্পের আসল শেষ, কিন্তু সেটা কখনো ছাপা হয়নি। এবার সেই অপ্রকাশিত শেষটুকু আমাদেরকে খুঁজে বের করতেই হবে। রাত 12:03। বৌদিদার ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল আননোন নাম্বার। আমরা তখন তিনজন একসঙ্গে বসে টাইপরাইটার আর ডায়েরি সংযোগ নিয়ে আলোচনা করছিলাম। চঞ্চু একটু চা খেতে গিয়েছিল রান্নাঘরে। ফোনটা বেজেই চলেছে। বৌদিদার চোখ ইশারা করলো আমাকে। আমি কল রিসিভ করে স্পিকারে দিলাম। একটু শ্বাস ফেলার শব্দ, একটি মেয়ের গলা। কিছুক্ষণ বৌদিদার সাথে কথা হবার পর কলটা কেটে গেল। ওটা কি রূপালী মিত্র হতে পারে? সম্ভব, অথবা এমন কেউ যে ছাঁটাইকারী দলের এক সদস্য ছিল, কিন্তু এখন চাপে পড়ে সব ফাঁস করতে চায় এবং জানে সে নিজেও টার্গেট। সেদিন রাতের বৌদিদা পুরানো চিঠিপত্র, ইমেল আর প্রেস সংক্রান্ত রেকর্ড বের করে একটা নাম বের করল, মনিকা ধর। একটা প্রুফ রিডিং ফার্মে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ছিল 6 বছর আগে। হঠাৎ চাকরি ছেড়ে দেয়। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, ওর বেতন রেজিস্টারে শেষ মাসে লেখা ছিল ফাইনাল পে সেটেল ফর ম্যানুস্ক্রিপ্ট, দ্য 7th ইঙ্ক। বৌদিদা এবার টেবিলের পাশে বসে গম্ভীর স্বরে বলল, গল্পটার শেষ পাতা, যেটা কেউ ছাপেনি, সেটা ছিল দ্য 7th ইঙ্ক নামে একটা আত্মজৈবনিক কাহিনী, 7টা কালি, যেখানে শেষ কালে দিয়ে লেখক নিজের মৃত্যু লিখে যায়। আমার মনে হচ্ছে খুনি আসলে সেই লেখক নয়, বরং কেউ একজন যে সেই লেখকের কাজকে পুনরায় জীবিত করছে। টাইপরাইটারটা সেই মাধ্যম, আর এই ফোন সেই কান্নার ডাক যা কেউ শুনতে চায় না। বৌদিদা টেবিলে মাথা নিচু করে বসে, যেন কোনো গূঢ় অঙ্কে ডুবে আছে। আমরা কিছু না বলে বসে থাকলাম। তারপর এক সময় সে উঠে দাঁড়ালো। তোমরা কি খেয়াল করেছ, প্রথম দিকের খুনগুলোর আগে আমরা যেটা পেয়েছিলাম সেটা ছিল হাতে লেখা ডায়েরি পাতা, যা খালি চোখেই পড়া যাচ্ছিল। হ্যাঁ, তখন তো ইউভি লাইট লাগেনি কিছু পড়তে।
কিন্তু এরপর বিশ্বজিৎ বক্সির ঘটনার সময় থেকে প্রতিটা বার্তা ছিল টাইপরাইটারে ইউভি কালি দিয়ে লেখা। এমনকি খুনির ছেঁড়া পাথরের কাগজটাও ইউভি কালি সমেত টাইপ করা। আমরা স্তব্ধ। মানে খুনি স্ট্র্যাটেজি বদলাচ্ছে? বধিরা ধীরে ধীরে ব্যাখ্যা করল। প্রাথমিকভাবে খুনি চেয়েছিল খুনের আগে সতর্কবার্তা পাঠাতে, যেন একটা ভয় ছড়িয়ে পড়ে। তাই সে ব্যবহার করেছিল লেখকের পুরনো ডায়েরি, যেখানে কিছু লেখা ছিল আগেই, একটি হাতে লেখা ভবিষ্যৎবাণীর মতো। প্রথম দিকের খুনগুলোর ক্ষেত্রেই সেই পাতাগুলো ছিল, যেগুলো আসল লেখক জীবিত থাকতেই লিখে গিয়েছিল। কিন্তু সেই হাতে লেখা ডায়েরি শেষ হয়ে যায়, আর তখন খুনি নিজের হাতে লেখে না, সে শুরু করে টাইপরাইটারে টাইপ করে বার্তা পাঠানো। কিন্তু অক্ষর দেখা যায় না, কারণ সে ইউভি কালি ব্যবহার করে। এইটাই হলো গল্পের প্রথম বড় টান। প্রথম দিকে খুনগুলো ছিল পুরনো পাপের ফল, পরেরগুলো হলো খুনির নিজের বিচার। টাইপরাইটার সেই লেখকের স্মারক, যিনি চাইতেন তার লেখা সবাই বুঝবে কিন্তু দেখবে না। ইউভি কালি হলো অদৃশ্য লেখা, যা কেবল বিশেষ আলোয় পড়া যায়, একরকম প্রতীক। সত্যি থাকলেও সবাই দেখে না, দেখতে চাওয়াটাই বিচার। এই খুনি শুধু হত্যাকারী নয়, সে এক ধরনের লেখক, যে চায় সত্যকে প্রকাশ না করে প্রয়োগ করতে। তার জন্য লেখা একটা অস্ত্র, আর পাঠক মানে আমরাই তার লক্ষ্য। মানে মানে ডায়েরির লেখক আর খুনি এক নন? হয়তো না, হয়তো খুনি শুধু ডায়েরির কিছু পাতা পেয়েছিল, আর তারপর সেই লেখা অবলম্বন করে নিজের টাইপ কাহিনী সাজিয়েছে। ডায়েরির শেষ পাতাগুলো আর হাতে লেখা ছিল না, কারণ সেগুলো আর লেখকের লেখা ছিল না, ছিল খুনির টাইপ করা প্রতিশোধ। সেদিন রাতেই আমরা সিদ্ধান্ত নিয়ে আগামীকালই যাব প্রাচীন কল্লোল প্রেস আর্কাইভে, যেখানে হয়তো আছে সেই শেষ কপি যেটা ছিল হাতে লেখা, কিন্তু যার শেষ পাতা কোনোদিনও ছাপা হয়নি। সকাল 10:30 আমরা তিনজন রওনা দিলাম কল্লোল প্রেস আর্কাইভের উদ্দেশ্যে। এই প্রেস বহু বছর আগে কলকাতার সাহিত্যিক বিপ্লবের কেন্দ্র ছিল, এখন সব নীরব, শুধু পুরানো দলিল, পাণ্ডুলিপি, খাম আর ধুলো। বধিদা এক চীনা লাইব্রেরিয়ানকে আগেই ফোন করেছিল, যিনি আমাদের অপেক্ষায় ছিলেন। আগে আপনারা খুঁজছেন সেই পুরনো কপি, নাম ছিল তো 70, তাই তো? একবার কেউ এসছিল সেটা নিতে, কিন্তু ওই শেষ মেরে একটা খাম ফেলে গেছিল, তখন মনে হয়েছিল বোধহয় ইচ্ছেকৃত। আমরা যেই আর্কাইভ ঘরের ধারে পৌঁছালাম, চঞ্চু থেমে দাঁড়ালো। ঘরের দরজায় লাল কালি দিয়ে একটা তির্যক দাগ আঁকা, আর দরজার নিচে পড়ে আছে একটা ছোট মুদ পাখি, তার ঠোঁটে একটা কাগজ আটকে। আমি কাগজটা বের করলাম, তাতে লেখা ছিল, এটাই শেষ কালি, বাকি সব কথা এখন টাইপরাইটার বলে। এই পাতাটা পড়লে বুঝবে কে মরবে আর কেন। ঘরে ঢুকে আমরা পেলাম একটা পুরানো কৌটো। টাইপরাইটারের প্যাডের ভিতরে একটি মাত্র সাদা কাগজ ভাঁজ করে রাখা। বধিরা আলতো করে সেটা খুলল। ইউভি লাইট অন করতেই লেখা ভেসে উঠল একটা অসমাপ্ত প্যারা, টাইপ করা অক্ষরে, দ্য 7th ইঙ্ক ফাইনাল পেজ। আমি জানতাম আমার লেখা কেউ ছাপবে না, কারণ আমি কাউকে না কাউকে উলঙ্গ করব। তুমি যিনি আমার গল্প থেকে শেষ ছেটে ফেলেছিলে, তুমি জানো আমি কি লিখেছিলাম তোমার চরিত্র নিয়ে। আর তুমি যে শুধু দেখেছিলে কিন্তু মুখ খোলনি, তোমার জন্য টাইপ করেছি, কারণ নীরবতা অন্যায়ের অংশীদার। 7 নম্বর কালি দিয়ে আমি লিখেছি সেই মৃত্যুর তালিকা, কেউ ছাপেনি। তাতে কিচ্ছু যায় আসে না, কারণ টাইপরাইটারের আওয়াজ ছড়ায়। এবার তুমি যদি এটা পড়েছ, জানবে তুমি আমার শেষ পাঠক, আর
আমি তোমার একমাত্র লেখক। চঞ্চু প্রায় কেঁপে উঠল। এটা মানে এই পাতাটা সবার উদ্দেশ্যে লেখা নয়, এটা যার হাতে পড়ে তার জন্যই লেখা। বধিরা ফিসফিস করে বলল, খুনি আমাদেরকে নিয়ে খেলছে না, আমাদেরকেই বানিয়েছে গল্পের চরিত্র। এখন দেখার কে শেষ পাতার শেষ নামটা টাইপ করেছে। ঠিক তখনই বধিদার ফোনটা বেজে উঠল। অচেনা একটা নাম্বার। বোধিসত্ত্ব চট্টোপাধ্যায়, আপনি চাইলে আমি আপনাকে শেষ নামটা দেখাতে পারি। শুধু আজ রাতে হাজিরা পুরানো ছাপাখানায় চলে আসুন একা। আপনার টাইপরাইটারটাও সঙ্গে আনবেন, কারণ আজ রাতেই গল্পটা শেষ হবে। কল কেটে গেল। আমরা তিনজন একে অপরের মুখের দিকে তাকালাম, আর বধিদা বলল, চলো চলো, এবার সত্যি লেখকের সঙ্গে দেখা হবে, আর শেষবারের মতো লেখা বনাম জীবনে লড়াই শুরু হবে। রাত 11:50 আমরা পৌঁছালাম হাজরা অঞ্চলের পুরানো ছাপাখানার সামনে। একটা ভাঙাচোরা টিনের গেট, তাতে তালা নেই। দরজাটা এমনভাবে খোলা যেন কেউ চাইছে আমরা ঢুকি। বাতাস ভারী, যেন শব্দগুলো এখানে চাপা পড়ে যায়। চারপাশে অন্ধকার, শুধু সামনের ঘরের ফ্লুরোসেন্ট আলোটা জ্বলছে, আর নিচে রাখা একটা পুরানো লোহার টেবিল, আর তার উপর টাইপরাইটারটা। আমাদের টাইপরাইটারটা না, কিন্তু একদম একই রকম। আর ঠিক পাশে একটা খামের গায়ে বড় বড় অক্ষরে লেখা ফর B.C। বধিদা খামটা খুলল। ভেতরে একটা পাতার টাইপ করা বার্তা। তুমি আমার কথা বোঝো বোধিসত্ত্ব। তুমি জানো, একটা লেখা মানেই কালি নয়, একটা লেখা মানে সাক্ষ্য। আজ রাতের পরে আর কেউ থাকবে না যে এই খুনগুলোকে রহস্য বলে রাখতে পারবে, কারণ আজ রাতে তুমি শেষ পাতা পড়বে, আর পাতার শেষে তোমার নিজের নাম পাবে। চঞ্চু ফিসফিস করে বলল, বধিদার নাম পাতার শেষে? বধিদা কিছু বলল না। চোখের দৃষ্টি ধীরে ধীরে সেই টাইপরাইটারটার দিকে গেল, আর তখনই টাইপরাইটারটা নিজে থেকেই চলতে শুরু করলো। কেউ নেই, কেউ ছুঁয়েও দেখেনি, কিন্তু কিবোর্ড চাপা পড়ছে, অক্ষর বসছে কাগজে, টিক টিক টিক, ধীরে ধীরে টাইপও হচ্ছে। তুমি বোঝো বলেই তুমি বিপজ্জনক। তুমি যুক্তি দিয়ে সব সত্যি খোঁজো, আর সেই কারণেই তোমাকে শেষ পাতার সাক্ষী করা হলো। নাম বোধিসত্ত্ব চট্টোপাধ্যায়, পাঠক থেকে চরিত্র, চরিত্র থেকে সাক্ষ্য। তুমি এখন লেখার অংশ। আমরা একেবারে ঘেমে উঠলাম। চঞ্চু তখন মৃদু গলায় বলল, কি মানে? মানে খুনি চাইছে বধিদা মরে যাক? না, খুনি চাইছে বধিদা স্বীকার করে ফেলুক। যে কোনো সত্যি যুক্তি দিয়ে ধরা যায় না, কারণ লেখাটাই এখানে নিয়ম বানাচ্ছে, আইন নয়। ঠিক সেই সময় ঘরের এক কোণ থেকে একটা কণ্ঠ ভেসে এলো। তুমি তো নিজে থেকেই এলে, আর তুমি তো জানো, কোনো গল্প যখন নিজের লেখককে খুন করে ফেলে, তখন সেটাই হয় তার চূড়ান্ত সত্য। আলো পড়ল এক মুখে, চেনা নয়, কিন্তু চোখ দুটো যেন বহুদিন ধরে আমাদেরই খুঁজছে। তার মুখে রুমাল বাঁধা, চোখ একেবারে লাল, আর তার সামনে রাখা ছিল বধিদার নাম লেখা আরও একটা খাম। হাজরার ছাপাখানার অন্ধকার ঘরে যে দৃশ্যটা আমরা দেখলাম, তা যতটা না ভয়ঙ্কর, তার থেকেও বেশি ছিল অবিশ্বাস্য। একটা পুরানো টাইপরাইটার নিজে নিজে টাইপ করে চলেছে, আর পাতার শেষে বধিদার নাম। আমার পা ঠক ঠক করে কেঁপে উঠল। চঞ্চু তো চেয়ার ধরে দাঁড়ালো। বধিদা শুধু তাকিয়ে রইল, চোখ দুটো কঠিন, স্তব্ধ।
কিন্তু ঠিক তখনই বধিদা ধীরে ধীরে টাইপরাইটারের কাছে এগিয়ে গেল। বসে পড়ে খুব মনোযোগ দিয়ে টাইপরাইটারের নিচের কাঠের তলা আর পাশের স্ক্রুগুলো লক্ষ্য করল। আমরা কিছু বুঝে ওঠার আগেই সে নিজের পকেট থেকে একটা ছোট্ট টর্চ বার করলো আর টাইপরাইটারের নিচে আলো ফেললো। এই দেখো, এখানে একটা ছোট্ট হোল আছে, একটা সেন্সর বা রিসিভার বসানো, আর এই তারগুলো এইগুলো টাইপরাইটার কিবোর্ডের পেছনে যাচ্ছে। চঞ্চু হাঁ করে বলল, মানে এই টাইপের চালানো হচ্ছে? বধিদা যা বলল তা খানিকটা এইরকম। এটা একটা মডিফাইড ম্যানুয়াল টাইপরাইটার। এতে বসানো হয়েছে একটা সলিনয়েড অ্যাক্টিউয়েটর সিস্টেম, যেটা কোনো একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে সংকেত পেলে টাইপারের কিছু কি নিজে থেকেই প্রেস করে। অর্থাৎ এই লেখা আগে থেকেই টাইপার ছিল না, এটা এখনই ট্রিগার করা হয়েছে রিমোটলি। মানে এটা কোনো অলৌকিক কিছু নয়, একটা নিখুঁত প্রযুক্তিগত ভয় ধরানোর ফাঁদ। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো, আর তখনই সামনে দাঁড়ানো ছায়ামূর্তিটা হাঁটা শুরু করলো। আলো পড়ল তার মুখে, একটা চেনা মুখ নয়, কিন্তু এক ধরনের অদ্ভুত শান্তি ছিল তাতে। তার চোখে ছিল জ্বালা, ঠোঁটে বিদ্রুপ। তুমি ঠিক ধরেছ বোধিসত্ত্ব, আমি প্রযুক্তি ব্যবহার করেছি কারণ তোমরা যুক্তির লোক। আমি চাইনি তোমরা বলো এটা সম্ভব নয়। আমি চাইছিলাম তোমরা দেখো আর ভাবো এটা কেমন করে সম্ভব, কারণ এটাই আসল প্রতিশোধ। যারা আমার লেখাকে পাত্তা দেয়নি তাদের আমি এমন একটা লেখা বানালাম যা নিজেরাই নিজের কাহিনী টাইপ করে নেয়। তুমি তাহলে সেই লেখকের সহকারী নয়তো পাঠক, যে তার লেখা ছেঁটে ফেলতে পারেনি, তাই এখন পুরো দুনিয়াকে তার শেষ পাতা পড়াতে চাইছে। না বোধিসত্ত্ব, আমি কোনো সহকারী না, কোনো পাঠকও না। আমি সেই ছাঁটাই হওয়া গল্পের পৃষ্ঠা। আমি নিজেই লেখক হয়ে উঠেছি, কারণ কেউ আমাকে পড়েনি, ছাপেনি, বিশ্বাস করেনি। এবার আমি টাইপ করব তোমাকে, পাঠক নয়, চরিত্র হিসেবে। মানসিক চাপের টাইপের আওয়াজ, আর তখনই বধিদা বলল, লেখা নিজে চলে না, চালানো হয়, যাতে পাঠকরা বিশ্বাস করে লেখাটাই সত্য। কিন্তু সত্যি কি শুধু লেখা, নাকি সত্যি বেরিয়ে আসে যখন কেউ লেখার বাইরে গিয়ে প্রশ্ন তোলে? তিন সপ্তাহ পার। কলকাতা সাহিত্য মঞ্চে এক আলোচনা সভা। আলোচ্য বিষয় গল্প খুন ও টাইপরাইটার বেঁচে থাকা স্মৃতির মৃত্যুতে। মঞ্চে বোধিসত্ত্ব চট্টোপাধ্যায়, তার সামনে সাংবাদিক, সাহিত্যিক, পুলিশ, সাধারণ পাঠক, আর আমি আর চঞ্চু সামনে বসে আছি চুপচাপ। কোনো স্ক্রিপ্ট নেই, কোনো পেপার হাতে নেই, শুধু চোখে সেই অনমনীয় দৃষ্টি। বধিদা বললেন, তোমরা শুনবে না একটি খুনের গল্প, আজ তোমরা শুনবে এক লেখার গল্প, যে নিজেকে প্রকাশ করতে চেয়েছিল লাশ দিয়ে। শুরুটা ছিল একটা ডায়েরি। বিক্রমজ্যোতি কর একজন প্রবীণ সাহিত্যিক, যার বহু লেখা প্রকাশ পায়নি। তার ব্যক্তিগত ডায়েরিতে ছিল অপ্রকাশিত, সাহসী, চাঁচা ছোলা কিছু লেখা। তার মৃত্যুর পর থেকেই ডায়েরির কিছু অংশ রুদ্রনীল ব্যানার্জির হাতে পড়ে। রুদ্রনীল ছিল এক ব্যর্থ লেখক, একসময় বিক্রমজ্যোতির ছাত্র। যখন সে বুঝল নিজের লেখা কেউ পড়বে না, তখন সে ঠিক করল অন্যের লেখাকে অস্ত্র বানিয়ে খুন করে করে নিজের লেখা স্মরণীয় করে রাখবে। প্রথম 3টি খুনে সে ব্যবহার করেছিল বিক্রমজ্যোতির হাতে লেখা ডায়েরির পাতাগুলো। তারপর যখন আসল ডায়েরি পুরোলো, সে শুরু করলো নিজের লেখা, কিন্তু ইউবিকালি
টাইপরাইটার ও পুরনো কাগজ ব্যবহার করে, যেন লেখা ভবিষ্যৎ থেকে এসেছে আর খুন শুধু তার ছায়া। সে তৈরি করেছিল একটি রিমোট ট্রিগার টাইপার, যাতে টাইপার নিজে থেকে চালু হয় আর পাঠকের মনে তৈরি হয় ভৌতিক ভয়। রুদ্রনীল ব্যানার্জি, হ্যাঁ ঠিকই শুনছেন, রুদ্রনীল একসময় প্রুফ রিডার ছিল, সাহিত্যপ্রেমী, কিন্তু তার নিজের লেখা বারবার প্রত্যাখ্যাত হয়েছে। সে বিশ্বাস করত লেখার প্রকৃত মূল্য নির্ধারণ করে খ্যাতি নয়, মৃত্যু। সে নিজেকে বলতো, আমি লেখক না, আমি সেই শেষ পৃষ্ঠা যেটা কেউ ছাপে না। তাই আমি নিজে নিজে থেকেই ছাপা হয়ে উঠি লাশে, আতঙ্কে, টাইপারের আওয়াজে। প্রতিটি খুন ছিল প্রতীকী। যে প্রকাশক তার লেখা ছাঁটাই করেছিল সে ছিল প্রথম খুন, যে সাহিত্য সভায় তার নাম ছেঁটে ফেলা হয় সে ছিল দ্বিতীয়, আর যারা জেনে শুনেও চুপ ছিল তারাই পরের শিকার। তার প্রতিশোধ ছিল এক ছাঁটাই হওয়া সাহিত্যিক সত্তার প্রতিবাদ। আমি জানি পাঠকেরা ভাবছিল কিভাবে টাইপার নিজে থেকে চলে, কিভাবে প্রতিটা পাতায় এত নিখুঁত সময় মতো লেখা উঠে আসে। রুদ্রনীল ব্যবহৃত টাইপারে ছিল সোলেনয়েড অ্যান্টুয়েটার, যেটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে সংকেত পেলে টাইপ করে। তার প্রতিটি ইউভি পাতায় ছিল আগে থেকে প্রস্তুত টাইম ট্রিগার বা ম্যানুয়ালি সক্রিয় করা। কিন্তু ভয় তৈরি হয় যখন আমরা লিখিত জিনিসকে অস্বীকার করতে পারি না। তাই সে জানত খুন নয়, খুনের আগেই লেখা পাতাটাই হবে তার সবচেয়ে বড় অস্ত্র। আমার নাম টাইপ করা হয়েছিল কারণ আমি তার খেলার বাইরের খেলোয়াড় হয়ে উঠেছিলাম। আমি যুক্তি খুঁজছিলাম, আর সে চাইছিল আমি আতঙ্কে বিশ্বাস করি। তাই সে টাইপের শেষ পাতায় আমার নামটাই টাইপ করে বোঝাতে চেয়েছিল, তুই আর পাঠক না, এখন তুই চরিত্র। কিন্তু আমি বিশ্বাস করি গল্প নিজে কিছু নয় যতক্ষণ না পাঠক সেটাকে মানে দেয়। রুদ্রনীল হেরেছে কারণ আমি তার শেষ পাতাটিকে ছিঁড়ে ফেলেছি। সেই পাতাটা যেখানে লেখা ছিল আমার মৃত্যু, আমি সেটা পড়িনি, কারণ আমি জানি কিছু লেখা শুধু পড়ার জন্য নয়, থামিয়ে দেওয়ার জন্যও থাকে। এই গল্প আমি লিখিনি, আমি শুধু পড়েছি, কিন্তু ঠিক সময়ে পড়ে ফেলেছি বলেই আমি আজ বেঁচে আছি। বোধিসত্ত্ব চট্টোপাধ্যায়। এতক্ষণ আপনারা শুনছিলেন দীপক চন্দ্রের কলমে ডিটেকটিভ বোধিসত্ত্বের মৃত্যুর দিনলিপি। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অল করে দেবেন, যাতে সমস্ত গল্পের আপডেটস সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও এক রহস্য গল্প নিয়ে। শুনতে থাকুন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম।